স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আচমকা হামলার মাধ্যমে হত্যা থামছে না, একই সঙ্গে দেশি বিদেশি জঙ্গিবাদী সংগঠনের দায় স্বীকারের ধারা অব্যাহত রয়েছে। এদের পরাস্ত করতে এখন পর্যন্ত অসফল নিরাপত্তা প্রশাসন। তাই সামাজিক সাংস্কৃতিক আর রাজনৈতিক অঙ্গন থেকে সোচ্চার প্রতিবাদ প্রতিরোধ এইসব জরুরি। এসব নিয়ে আজকের আলোচনা খালি হাতে আত্মরক্ষায় কথা বলতে আছেন স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহমুদুল খোকন, আছেন অভিনেতা ও নির্মাতা রোকেয়া প্রাচী, আছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ। স্বাগত আপনাদের। আব্দুল ওয়াদুদ, দাঁড়াবে আপনাকে প্রথম প্রশ্ন করতে চাই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব সরকার কতটা সার্থকতার পরিচয় দিতে পারছে? ছাত্র, শিক্ষক, ভিন্ন চিন্তা ভাবনা বা অভ্যাসের মানুষ কেউ এখন নিরাপদ বোধ করছেন না। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ বিজ্ঞ আলোচক। আসলে এই বিষয়টি তো সমসাময়িক কালে একটু বেশি আলোচিত হচ্ছে, তার কিছু কারণ তো নিশ্চয়ই আছে। সংবাদপত্র, খবরের কাগজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সবটাই মোটামুটি একটা ডিটেক্টের মধ্যে দিয়েও মোটামুটি প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশের এই অস্থির রাজনীতির সুযোগে কেউ কেউ এই সুযোগটা নিতে পারে বলে অনেকে। অস্থির রাজনীতি মানে কিরকম? সেটি হলো যে আমি গতানুগতিক অস্থির রাজনীতির কথা বলছি, আমি ঠিক আজকের কথা বলছি না। আমি বলছি যে বিগত দু এক বছর আগে যে রাজনীতির সূত্রপাতটি হয়েছিল, যে মানে কি বলবো, নষ্ট রাজনীতির কালচার তৈরি হয়েছিল, তার সুযোগে কেউ কেউ অপঘাতটা সৃষ্টি করতে পারে। কারণ আমরা আমাদের জেনারেলাইজেশন হলো না, খুব বেশি সাধারণীকরণ হলো না। আমি খুব বেশি সাধারণীকরণ করছি না, আমি একটু বলতে চেষ্টা করি, তারপরে আপনি ইয়ে করেন। সেটি হলো যে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের রাজনীতিতে এখন একটি পক্ষ বিপক্ষের জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি সমসাময়িক কালে। এটি বিগত দিন থেকে আসছে। আমি যদি হত্যার রাজনীতির সূত্রপাতের কথা বলি তাহলে পিছনে চলে যেতে হয়। আমি অত দূরে যদি নাও যাই, আমি যদি সমসাময়িক রাজনীতির কথাতে আসি, যার কারণে আজকে এটির একটি বেশ খানিকটা জঙ্গি রূপ এবং হত্যার যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছে যে খুব পরিকল্পিতভাবে অস্থির করার জন্য একটি গোষ্ঠী অথবা কেউ সুযোগ সন্ধানীরা এই হত্যাকাণ্ডগুলি ঘটছে। কারণ মানুষগুলোকে করলে কি হবে? না না, আমি বলছি যে মানুষগুলো হত্যা করা হচ্ছে তাদের কোনোভাবেই কোনো রাজনীতিকরণের সাথে তাদের সম্পৃক্ত নেই, বরং তারা মুক্ত মনের মানুষ, তারা স্বাধীনতার পক্ষের কথা বলে এবং তারা মানুষের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে। সেই মানুষগুলোকে বেছে বেছে যারা পরিকল্পিতভাবে হত্যা করছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এবং আপনারা যারা সংবাদ মাধ্যমের কর্মী তারাও এই বিষয়গুলো তুলে আনছেন। এখন বিষয়টি হলো, একটি সরকার যখন রাষ্ট্র পরিচালনা করে তার বিভিন্ন দিকগুলো বিবেচনা করতে হয়। বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলি যখন উন্নয়নের দিকে ধাবিত হয়, তখন আমাদের উন্নয়নের দিকে আমি বলছি, শুধু রাজনৈতিক বলছি না, যখন বাংলাদেশের রাজনীতি একটি সুবাতাস বওয়ার সম্ভাবনা দেখা দেয়, তখন নানা কারণে নানাভাবে আমাদের ডেভেলপমেন্টকে, গণতান্ত্রিক ডেভেলপমেন্ট, প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্ট, রাজনৈতিক অর্থনৈতিক ডেভেলপমেন্ট সবগুলোকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি ষড়যন্ত্র বরাবরই হয়ে আসছে। সে আমরা মানে আমার মনে হয় দাঁড়াবে আপনি একেবারেই আসলে মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন সেই লাইনে একই ধরনের কথাই বললেন, এবং এটা আমার কাছে একটু রাজনৈতিক স্টেটমেন্টই মনে হলো। আমি আমার প্রশ্নের জবাব পেলাম কিনা জানি না। আপনি বললেন যে 2013-14 সালে যে ধরনের মানে 15 সালের কথা হয়তো আপনি বলেছেন। এখনকার হত্যাগুলোর বিষয়টা মোটিভটা দেখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকার কোনোভাবে সেগুলোকে কোনো প্রশ্রয় দেওয়ার জায়গাতে যাচ্ছে, কোনো নাটক সাজাচ্ছে, নাকি সত্যিকারের অপরাধীদের ধরে আনার একটি প্রক্রিয়া ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে। সেটিতে বিএনপি জামায়াত কেন, মানে তার দায় বিএনপি জামায়াত কেন নিবে? আমি বিএনপি জামাতের কথা কিন্তু বলছি না, আমি বলছি নিঃসন্দেহে কোন সুযোগ সন্ধানী যারা এই দেশকে অস্থির করলে তাদের ফায়দারা লুটতে পারে, সেই কোন গোষ্ঠী তো করতে পারে। আমি জানি না যে তাদের ফায়দা কে লুটতে পারে। আচ্ছা, যাই হোক, ব্যারিস্টার মাহমুদুল খোকন, গত বছর থেকে যেভাবে দেশি বিদেশি নানা ধরনের মানুষ হত্যা করা হচ্ছে, তাতে দেশতই সরকার বিব্রত, আইন শৃঙ্খলা বাহিনী বড় এক চ্যালেঞ্জের মুখে। এই পরিস্থিতি আপনারা কিভাবে নিচ্ছেন? এর রাজনৈতিক ফায়দা আসলে কাদের ঘরে যাচ্ছে? আমি যদি প্রশ্নটি অন্যভাবে করি, প্রথমত হলো যে দেশের যে অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এটা একটা শঙ্কা সৃষ্টি করছে প্রত্যেক নাগরিকেরই। সরকার রাজনীতি কত লোক করে? কজন ব্যক্তি রাজনীতি করে বাংলাদেশে? সকল দল মিলে কত কোটি লোক রাজনীতি করে। বাকিরা রাজনীতি করে না। তারা চায় সুন্দর বাংলাদেশ, তারা চায় তাদের জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, তারা চায় সুশাসন। রাজনীতির বাইরে বেশিরভাগ মানুষ ওদেরকে আমরা তা দিতে পারছি, দিতে পেরেছি আমরা? কেমনে দিব? এবং এটা হলো সরকার নিরাপত্তা কেমনে দিবে? এটা ধরুন আপনার রাজ্যের বাইরের লোকগুলো চিন্তা করেন আপনি। জি, আপনার রাজনীতি করেন, আমি রাজনীতি করি, সবাইকে রাজনীতি করে না। মাহমুদুল খোকন, নিরাপত্তাটা কিভাবে দিবে এখন? রাজনীতির বাইরে মানুষকে কেন হচ্ছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষককে হত্যা করা হলো গত 4 বছর ধরে, জাতিকে উদ্বিগ্ন করছে। আমরা এফেক্টটা কি জানেন? এটা এফেক্ট হলো সোশ্যাল ডিসঅর্ডার হয়েছে, সুশাসন নাই।
দেশের সুশাসন সরকারের দায়িত্ব, শুধু দেশ চালানো না। সরকারের দায়িত্ব শুধু একটা সরকারের দায়িত্ব ব্রিজ করা, রাস্তা করা, এগুলো না, পাশাপাশি সুশাসন দেওয়া, মানুষের যে নিরাপত্তা দেওয়া। আজকে দেখেন মানে অভিনব পন্থায়, এটা রাস্তায় না, এটা কোনো রিক্সি কোনো জায়গায় না, বন জঙ্গলে না, মানুষ ঘরের মধ্যে নিরাপদ নয়। চিন্তা করেন তো একটু, চিন্তা করুন, যে লোকটা হত্যা করেছে সেই লোকটা চিন্তা করেন, আপনি নিজেকে চিন্তা করুন, আপনি কি এটা টলারেট করেন? না বেরিসা মাহমুদুল খোকন, এইটা রাষ্ট্রের পক্ষে এই নিরাপত্তাটা কেমনে দেওয়া সম্ভব সেটা যদি আমরা এটা আসলে সোশ্যাল ডিসঅর্ডার। কেন জানি সোশ্যাল আমাদের এই যে ডিসঅর্ডার হয়ে গেছে, নিয়ন্ত্রণহীন। আপনি ধরেন যেটা হলো যে আমি এটাকে রাজনীতিভাবে চিন্তা করব না, রাজনীতি চিন্তা করি না, আমি শুধু বলতে রাজনীতিভাবে কথা বলতে চাচ্ছি, সরকার পুরোপুরি রাষ্ট্র রাষ্ট্র জনগণের নিরাপত্তা দিবে, রাষ্ট্র পুরোপুরি ব্যর্থ তার জনগণ রাষ্ট্রকে, রাষ্ট্রের প্রতি আনুগত্য কেন, রাষ্ট্রের কিছু দায়িত্ব কনস্টিটিউশন অব্লিগেশন, রাষ্ট্র অব্লিগেশন আছে, সেই অব্লিগেশন রাষ্ট্র ফুলফিল করতে পারছে না। দিস ইজ দ্য ফ্যাক্টরি বেস। কিন্তু বেরিসা মাহমুদুল খোকন, আপনি কি এই বক্তব্যটা আমি একটু কোট করি বেগম খালেদা জিয়াকে, হ্যাঁ, দেশ পরিচালনায় সরকারের যেহেতু জনগণের সমর্থন নেই, সেহেতু খুন জখম টিকিয়ে রাখাকেই তারা পরিত্রাণের পথ মনে করছে। খুন জখম টিকিয়ে রাখতে সরকার কিভাবে চেষ্টা করছে? না শুন, এটা ধরেন, এটা বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী, জি, উনি দেশের মানুষের কথা, বিশ্বের মানুষের মনের কথাই উনি হয়তো তার বক্তব্য এনেছেন। আমি দেশের মানুষের মনের কথা মানে এটা আপনার মনের কথা, আমার মনের কথা, সবারই মনের কথা। সেই খুন জখম টিকিয়ে রাখার ক্ষেত্রে সরকার কি করছে? সরকার তো কোনো নিয়ন্ত্রণ করছে না। আপনি দেখেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, না সরকার কিছু করতে না পারা আর খুন জখম টিকিয়ে রাখা দুটো কিছু করছে না। আপনি কি করছেন? আপনি কোনো ঘটনা ঘটলে বলছেন যে অমুক রাজনৈতিক দল করেছে। হাউ ডু ইউ নো? একজন মন্ত্রী হিসেবে আপনি কিভাবে জানেন অমুক রাজনৈতিক দল করছে? তাহলে ইনভেস্টিগেশন কেন করছেন আপনি? হু অথরাইজড ইউ টু মেক স্টেটমেন্ট লাইক দ্যাট? অমুক রাজনৈতিক দল করেছে। এটা রাজনৈতিক দলের কোটি কোটি সদস্য আছে, রাজনৈতিক দল করেছে। আপনি এটা কোন ঠিক? তাহলে কি হলো? তাহলে কি হলো? যারা ঘটনাটা করছে তারা কিন্তু বিচারের বাইরে চলে গেল, জি, তাদের, এবং তার মানে আপনার ইয়ের যে আয়ু, তার মানে বিচার হচ্ছে না। তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাটা বলা উচিত হয় নাই, মোটেও না। পৃথিবীর কোনো দেশে বলে, বেগম জিয়ার এই কথাটা বলা কি উচিত হয়েছে? সরকার করছে এগুলি, সরকার দায়িত্ব তো সরকার, রাষ্ট্র দেশ চালাচ্ছে, সেটা দায়িত্ব সরকারের, কিন্তু টিকিয়ে রাখাকেই তারা পরিত্রাণের পথ মনে করছে, মানে সরকার করছে এটি। বেগম খালেদা বুঝিয়েছেন যে একদম প্রত্যেকটা এইসব ঘটনার প্রপারলি কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না এবং বিচার হচ্ছে না, এবং সরকার সব, সেটা তো অন্য কথা। উনি বলছেন, আপনি বিশিষ্ট আইনজীবী, আপনি দেখেন ওনার বলার মধ্যে কিন্তু কোনো ফাঁক নাই, কোনো গ্রে এরিয়া নাই। উনি বলছেন খুন যখন টিকিয়ে রাখাকেই তারা পরিত্রাণের পথ মনে করছে। আমি সেটা উত্তর দিচ্ছি, আপনি আমার কত সুযোগ দেন। আপনি ধরুন প্রকৃত যারা অপরাধী তাদের বিচার করছে না। প্রত্যেকটা ঘটনায় সরকার রাজনৈতিকভাবে ব্যবহার করছে প্রত্যেক ঘটনাকে, রাজনীতি প্রতিদ্বন্দ্বীদের যে শাস্তি করার জন্য, রাজনীতিভাবে মেলাইন করার জন্য ব্যবহার করছে। ফলে আপনার যারা অপরাধী তারা পার পেয়ে যাচ্ছে। এতে করে সরকার টিকে রাখছে, বেগম খালেদা জিয়া ভাই বুঝিয়েছে। আমার কাছে মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। আমি রোকেয়া আপনার কাছে জানতে চাইবো যে ব্লগার হত্যাসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যেসব সামাজিক সাংস্কৃতিক সংগঠন আন্দোলন আছে তারাও বিচারহীনতা সংস্কৃতির কথা বলছে। আপনি নিশ্চয়ই জানেন সরকারও তাদের আইন শৃঙ্খলা বাহিনী খুনিদের ধরতে এবং বিচারের আওতায় আনতে অসফল হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কি তাদের কোনো খামখেয়ালি দেখেন? ইচ্ছে করে খুনিদের ধরছে না, এই মনোভাবটি আপনিও মনে করছেন কিনা? এই মনোভাবটি যৌক্তিক কিনা? না, একদম এভাবে আমরা বলতে পারি। এভাবে বললে তো মনে হবে যে রাষ্ট্র কাঠামোই ভেঙে গেছে, যে ইচ্ছে করে ধরছে না। এইভাবে আমরা বোধহয় এত সরলীকরণ করে বলতে পারি না। আমি বিষয়টাকে আরেকটু অন্য জায়গা থেকেও বিশ্লেষণ করতে চাই। আমার কাছে মনে হয়েছে যে মানে এই যে ধরনের যে খুব সামঞ্জস্যপূর্ণ অনেকগুলো হত্যাকাণ্ড আমরা দেখছি, যে হত্যাকাণ্ডগুলোর পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে এটা আসলে শুধুমাত্র মানে প্রগতিশীলতার সাথে একটা কনফ্লিক্টের যুদ্ধ মনে হয়, এবং সেক্ষেত্রে আমরা এটা একটা সামাজিক, পারিবারিক এবং মানবিক মূল্যবোধের অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেখানে রাজনৈতিক দলগুলোর আসলে অনেক বেশি মানে এক মঞ্চে দাঁড়িয়ে কিন্তু এটাকে প্রতিহত করা প্রয়োজন, যার যার রাজনৈতিক আদর্শ যেখানে থাকুক না কেন। রাজনৈতিক দলগুলো এক মঞ্চে দাঁড়িয়ে বরং উল্টো কথা বলছে। যেমন আপনি একটু আগে যে কথাটি বললেন যে সরকার টিকিয়ে বেগম জিয়া যে কথাটি বলেছেন, তার মানে উনি যে কথাটা বলছেন সেই কথাটার সাথে আমার কাছে মনে হচ্ছে যে সরকারকে ব্যর্থ করবার জন্য এই ধরনের প্রক্রিয়া টিকিয়ে রাখার জন্যই বরং
উগ্র রাজনৈতিক দলগুলো অনেক বেশি এবং মাননীয় সচেষ্ট। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলছেন যে কারো ব্যক্তিগত কোনো কাজের বা জন্য যদি সে বিপদে পড়ে তার দায় সরকার নিতে পারে না। সেই জায়গাটা অনেক বেশি আমার কাছে মনে হয় যে আমরা আসলে সবাই খুব এক্সট্রিমিস্টের জায়গায় চলে যাচ্ছি কেন। আমরা কোনো কিছু সমালোচনা যখন করছি তখন আমরাও কিন্তু খুব এক্সট্রিম হয়ে যাচ্ছি। আমরাও মানে রাজনৈতিক ব্যাখ্যার কথা যখন বলি বা প্রশাসনকে যখন দোষারোপ করছি তখন আমরাও কিন্তু খুব এক্সট্রিম ভাবেই বলছি যে প্রশাসন কিছুই পারছে না, সরকার কিছুই পারছে না। আমরা তো এভাবে ঢালাভাবে বলতে পারি না আসলে সরকার কিছুই করছে না। আমাদের কি সুইট করে বলা উচিত? না, সেটাও নয়। আমার কাছে মনে হয় কি এই বিষয়টা এরকম যে ধারাবাহিক যে হত্যাকাণ্ডগুলো সেগুলো একটু পর্যালোচনা একটু বিশ্লেষণ বোধে করা দরকার এবং এই জায়গাগুলোকে প্রতিহত করবার জন্য সবার আসলে এক ধরনের সহযোগিতার প্রয়োজন সেটা আছে। কিরকম? সেটা আমার কাছে মনে হয় যে আজকে আমরা হত্যাকাণ্ডগুলোকে যদি একটু বিশ্লেষণ করি যে সেই হত্যাকাণ্ডগুলো কিন্তু অন্যান্য হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না, একটু আলাদা। প্রত্যেকটা ঘটনা যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে যেভাবে হত্যা করা হয়েছে এবং আমরা কলাবাগানের যে ঘটনাটি দেখলাম এরকম এর আগের হত্যাকাণ্ডগুলো তার মধ্যে এক ধরনের উগ্র মানসিকতার মানুষদের সম্পৃক্ততার আলামতটা আমরা গণমাধ্যমের মধ্য দিয়েই কিন্তু পাই। এবং তার ক্ষেত্রে এবং তাদেরকে যদি আমরা উগ্র বলি তার মধ্যে সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থনেরও সেটার দায়ভার হয়তো সরকার গ্রহণ করবে, কিন্তু একজন নাগরিক হিসেবে আমার কাছে যেটা মনে হয়, আমি কিভাবে দেখি জিনিসটাকে, আমার পারসেপশন কি, আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আসলে আমাদের যে সামাজিক যে আদর্শের জায়গা, সামাজিক যে মূল্যবোধের জায়গা, সেই জায়গাগুলোতে কোথায় যেন আমাদের ঐক্যমতের অভাব রয়েছে। একজন মানুষ কোন আদর্শে বিশ্বাস করছে, একজন মানুষ ব্লগার, আমরা প্রথমে কিন্তু তাকে আলাদা করে দিচ্ছি, সংখ্যালঘু করে দিচ্ছি। সে ব্লগার কাজে সে ইসলামের বিরুদ্ধে লিখছে, আমরা প্রথমে তাকে একটা সংখ্যালঘুর পর্যায়ে ফেলে দিচ্ছি। একজন হয়তো আলাদা একটা মতাদর্শে বিশ্বাস করছে, তাকেও আমরা একটা আলাদা জায়গায় ফেলে দিচ্ছি। এবং এই যে আলাদা আলাদা করে ফেলছি সকল গোষ্ঠীকে, এই আলাদা আলাদা করবার অধিকার তো আসলে কেউ কাউকে আমরা দেইনি, কিন্তু আমরাও কিন্তু প্রকারান্তরে সেভাবেই একটা কাজ করছি। এবং এই ধরনের ঘটনা যখন ঘটছে আমরা প্রশাসনকে বলছি প্রশাসন কিছু করছে না, রাজনৈতিক দলকে বলছি রাজনৈতিক দল এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এবং রাজনৈতিক দল বলছে সরকার আসলে এটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। মাঝখানে কিন্তু সাধারণ জনগণ তারা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছে এবং তাদের প্রাণ যাচ্ছে। কাজে এই দোষারোপের গেমটা না খেলে যদি আমরা ব্লেম গেমটা না খেলে যে আমাদের মধ্যে একটু অন্যভাবে চিন্তা করার সময় এসেছে। আমরা একজন সংসদ সদস্য আমাদের সঙ্গে আছেন, রাজশাহী 5 আসনের সংসদ সদস্য জনাব আব্দুল ওয়াদুদ। দ্বারা আপনার কাছে জানতে চাইবো যে এই যে এসব হত্যাকাণ্ডে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র থাকার অভিযোগ যে সরকারি দলের শীর্ষ নেতারা করেন, এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন বলেছেন যে শেখ হাসিনার যিনি প্রেস সচিব আছেন ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন যে প্রধানমন্ত্রী বলেছেন এই গুপ্তহত্যা কারা ঘটেছে সকলেই বোঝেন, নানা রূপে বিএনপি জামাত এগুলি করছে। তো এটি তদন্তের পুলিশের তদন্তের আগে এমন বক্তব্য কতটা গ্রহণযোগ্য বেড়েছে মাহমুদুল খোকন এই প্রশ্নটি তুলেছিলেন। আমি মনে করি যে এটি খুবই যৌক্তিক প্রশ্ন। আপনি কি মনে করেন এই তদন্তের আগে এই ধরনের বক্তব্য সরকারের শীর্ষ পর্যায় থেকে কতটা গ্রহণযোগ্য? আসলে মূল বিষয়টি হলো যে মানুষটি যখন যে কথা বলে সে যদি তার জায়গাকে পরিষ্কার করে বলে তাহলে সবটাই ঠিক হয়। বাংলাদেশের এই ধরনের কথোপকথনের যে রাজনীতি সেটি কিন্তু এখন থেকে শুরু হয়েছে, আজকে থেকে বলা হচ্ছে এমনটি নয়। এখন মূল বিষয়টি হলো যে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি। এই খুনগুলোকে আমরা নিন্দা জানাই, খুনগুলোকে ধিক্কার জানাই। একটি প্রাণও মানে একটি মানুষও খুন হোক এটি কিন্তু আমাদের রাজনীতির মধ্যে নেই। কিন্তু বিশেষ বিষয়টি হলো যে সবসময় একটি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে দেখা যায় যে বাংলাদেশের রাজনীতিকে স্বাধীনতার পক্ষ বিপক্ষে যে জায়গাটাতে নিয়ে যাওয়া হয়েছে সেইখান থেকে কিন্তু প্রশ্নগুলো এসে যায় যে যারা রাজনীতিকে সূক্ষ্ম চোখে দেখে না, যারা রাজনীতিকে সবসময় বক্র চোখে দেখে, তাদের মধ্যে অনেক ধরনের ষড়যন্ত্র থাকতে পারে। এটাই বোধহয় ইঙ্গিত হতে পারে যে সিনিয়র নেতৃবৃন্দগুলো বলেছে। হ্যাঁ, প্রত্যেকটা সময় একটি ইঙ্গিতবহ কথা কিন্তু বাংলাদেশের রাজনীতি সবসময় হয়ে আসে। এটি কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটি ভবিষ্যৎ বিশ্লেষণ করবে। কিন্তু আমি মনে করি যে আসলে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি, মাননীয় প্রধানমন্ত্রী কোনো কি আড়াল করার জন্য এগুলো করছে নাকি আসলে প্রকাশ্য করে তার বিচারের ব্যবস্থা করতে বলছে। এখন আপনি যেটা বলছেন যে বিচারের আগে তদন্তের আগে কথাগুলি বলা, আসলে এই যে আমরা যে মানে কি বলে ইংরেজি শব্দ হলো যে ভবিষ্যতের কথা বলা, মানে অ্যাপ্রিহেন্ড করা যে বিষয়গুলো, এগুলো কিন্তু হিউম্যান প্রত্যেকটা মানুষের একটা ক্যারেক্টার, যে একটা কথা শুনলো কিছু একটা সে মন্তব্য করে। কিন্তু বিষয়টা হলো আপনি দায়িত্বের জায়গা থেকে যে কথা বলা হচ্ছে। আমি আপনাকে বলি যে এই কথাটা কি অ্যাপ্রিহেনশন নাকি আপনি আপনার দায়টা অন্য জায়গায় কারো উপরে চাপালেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরবো, যেটাকে রোকেয়া প্রাচী আপা ব্লেম গেম বলছেন অনেকটা, সেই ব্লেম গেমের মধ্যেই কি এটি আপনারা দায়িত্ব শেষ করবেন কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, আপনার কাছে আমরা এটি শুনতে চাইবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশের জনাব আব্দুল ওয়াদুদ, আপনি বিরতির আগে বলছিলেন, আমি শুধু জানতে চাইছিলাম আপনি যদি খুব সংক্ষেপে বলেন পুলিশের তদন্তের আগেই
অন্য কোন দলের গোষ্ঠীর ষড়যন্ত্রের অভিযোগটা করা কতটা যৌক্তিক, তদন্তটা তখন বাধাগ্রস্ত হয় কিনা? আসলে তো আমি মনে করি যে এইভাবে মন্তব্য করাটা এখন একসময় অনেকভাবে করা হতো, এখন এই 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 আধুনিক বিশ্বে তারপরে মিডিয়ার এইরকম একটি রাজত্বের সময় যে কোনো কথা প্রত্যেকেরই একটু সচেতনভাবে বলা উচিত। তবে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টি বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী জনগণকে সতর্কতার সাথে থাকতে বলেছে, অবজার্ভ করতে বলেছে এবং ধৈর্যের সাথে মোকাবেলা করার জন্য পরামর্শ দিয়েছে। তবে আমি মনে করি যে এই ধরনের বক্তব্যগুলোকে তদন্তের আগে একটি অ্যাপ্রিহেন্ডমূলক কথা বলা যেতে পারে, কিন্তু সেটাকে কেউ তো রেটিফাই করছে না, কেউ সার্টিফাই করছে না, এটি হলো মূল বিষয়। এবং ভিন্ন পথে প্রবাহিত করার জন্য নাটক সাজানোর কোনো রাজনীতি হচ্ছে না, প্রভাবিত হয়তো করা হচ্ছে, আমি জানি না। বেরেছে মাহমুদুল খোকন, গত বছর থেকে যেসব হত্যাকাণ্ড আমরা দেখছি এগুলোর সঙ্গে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির কোনো সম্পর্ক দেখেন কিনা? মানে আমি প্রশ্নটি যদি আবার অন্যভাবে করি, আপনাদের অনেক নেতাই গত বছর থেকে বলে আসছেন আগাম জাতীয় নির্বাচন হলে, গণতন্ত্র কায়েম হলে এসব হত্যাকাণ্ড দূর হবে। এই স্টেটমেন্টকে যদি আমরা সত্যি ধরে নেই, তাহলে কি ব্যাপারটি এরকম দাঁড়ায় কিনা যে মানে নির্বাচন, আগাম নির্বাচন হলে এগুলি হবে না, মানে আর আগাম নির্বাচন হওয়ানোর জন্য কেউ কেউ এগুলি করছে? আমি সেটা পরে আসছি, আমি যে কথাগুলো আসছি অ্যাকচুয়ালি জেনারেল আলাপ করতে চাচ্ছি। প্রথম হলো সরকার এই যে ধরেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছে বলেন? আপনি ধরেন দেশে গ্রাম পর্যায়ে ক্ষুদ্র অস্ত্র আছে, রিভলভার, পিস্তল, এসব অ্যাভেলেবেল। এই আপনি ধরেন পৌরসভা নির্বাচনে দেখেন, ইউনিভার্সিটি নির্বাচনে কীভাবে ক্ষুদ্র অস্ত্র ব্যবহার হয়েছে। সরকার ক্ষমতা আসার পর কোনো সময় কি অস্ত্র উদ্ধারের জন্য কোনো অভিযান চালিয়েছে কোথাও? মোটরা। কিন্তু সব সরকারের সময় অস্ত্র উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলো যে সবসময় যে আবার 10টা অস্ত্র আসে, হ্যাঁ অস্ত্র আসে, অস্ত্র তো ওদের অন্যদের অস্ত্র, তাই অন্যদের অস্ত্র ছিল এটা। সেটা আমি সেদিকে যাচ্ছি না, আমি পলিটিক্যাল ডিবেটে যাচ্ছি না, আমি যাচ্ছি এই যে অস্ত্রগুলো উদ্ধার করা উচিত। অস্ত্র কিন্তু কারোর জন্য সেফ না। অস্ত্রের ক্ষুদ্র অস্ত্র গ্রাম পর্যায়ে অস্ত্রগুলো আছে, অস্ত্রগুলো কার বন্ধু না কিন্তু। হ্যাঁ, দিস ইজ ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড ফার্স্ট। সেকেন্ড হল আপনি ধরেন, এবং সরকার খুব খুশি, ইউনিট কাউন্সিল ভোট কেন্দ্র দখল করছে, পৌরসভা ভোট কেন্দ্র দখল করছে, অস্ত্রধারীরা তলোয়ার দিয়া কিরিজ দিয়া, কোনো অসুবিধা নেই, এগুলো নিয়ন্ত্রণ করছেন। 50 জন লোক মারা গেল ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে এ পর্যন্ত, প্রায় হাজার হাজার আহত হয়েছে। বিচার হয়েছে? কোনো বিচার হবে না। আপনি ধরেন শুধু তাই নয়, বাংলাদেশে দেখেন আপনি স্থানীয় সরকার নির্বাচনে এরকম হত্যাকাণ্ড আগেও হয়েছে। আমি একজন মারা যাবে কেন? কেন বিচার হবে না? বিচার জীবন্ত নাকি? সময় শেষ হয়ে যায়। ইলেকশন নির্বাচনটা বিচার হওয়ার সময় নির্বাচনটা হলো শান্তিপূর্ণ, যে কোনো পর্যায়ে, বিচার জাতীয় পর্যায়ে বলেন, স্থানীয় পর্যায়ে বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নির্বাচন, গণতন্ত্র। আমাদের এই নির্বাচন চায়, এই গণতন্ত্র আমরা চাই দেশে। মোটো যে সরকারের কথা বলছেন, কোন সরকার, সব সরকার সঙ্গে বলছি, দিস ইজ নট দ্য ডেমোক্রেসি, স্পিড অফ দ্য ডেমোক্রেসি। সেকেন্ডলি আপনি যেটা হলো, আমি আসলে যে অনেক গুণে ঘটনা ঘটেছে, অনেক গুণ হত্যাকাণ্ড হয়েছে, একটা ঘটনায় বলেন আপনি, হ্যাঁ, দায় সারা গছের এটা তদন্ত হচ্ছে। আমি কিন্তু আমাদের যে পুলিশ অফিসারদের আমি দক্ষতা নিয়ে, যোগ্যতা দক্ষ নিয়ে আমার সন্দেহান তাদের ক্ষমতা আছে কিনা। কারণ আমাদের পুলিশ অফিসার দেখেন, একটু উপরের দিকে গেলেই জাতিসংঘ শান্তি বাহিনী চলে যায়, অন্য কাজ করে। দেশে আসার পর গিয়া সুপারসিড সরকার, যে কোনো সরকার পরিবর্তনের সাথে সাথে বা বিভিন্ন সরকার সময় দলবাদের শিকার হয়, বুঝছেন? তাদের যে স্পিড, তাদের যে মানে দক্ষতা অর্জনের দেয়, সে অবস্থা তাদের নাই কিন্তু। এবং এরা পারছে কিনা, আপনি সাংবাদিক সাগরণীতি আরম্ভ করে এতগুলো ঘটনা ঘটলে, এতগুলো হত্যাকাণ্ড হলে, এটা গতকাল যেটা ঘটনা নতুন না, আরো অনেক ঘটনা করছে, অনেক হত্যাকাণ্ড হচ্ছে, কিন্তু কোনোটাই বাইক করতে পারেনি। এবং কুমিল্লার তনু হত্যা কিছু করতে পারছে? হ্যাঁ, বিদেশেরটা পারবে, বিদেশের গুণা পারে, দেশের গুণা পারে। এটা যোগ্যতা নিয়ে আমার সন্দেহান, কারণ তাদের এনাফ যোগ্যতা আছে কিনা। আমি কোন সব পুরো পুলিশ ডিপার্টমেন্ট বলছি না, যার মানে এইটাকে বের করার জন্য এনাফ ট্রেন্ড অফিসার আমাদের আছে কিনা, তাদের ট্রেন্ড অফিসার আই মিন ডাউট। আচ্ছা, আই মিন ডাউট। আর ধরুন আপনি ধরুন, আমি যেটি বলতে চাইছিলাম যে যদি তাদের আপনি যেটা হলো আপনার হত্যাকাণ্ড যদি বন্ধ হয়, লিডারশিপটা হলো ভেরি ইম্পর্টেন্ট, নির্বাচিত লিডারশিপ ভেরি ইম্পর্টেন্ট। আপনি লিডারশিপটা কি, ইটস এ পিরামিডের মতন, গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে লিডারশিপ। তাহলে কিন্তু এটা রাষ্ট্র, কিন্তু এরা সরকার, কিন্তু এটা সরকার ওখান থেকে নির্বাচিত, যদি জনগণ কর্তৃক নির্বাচিত যদি
প্রতিনিধি থাকে যদি, তারা কিন্তু অনেক সামাজিক দায়িত্ব পালন করে। তার পুলিশ মানে- দিয়ে আপনি পারবেন না। তার মানে এটা আসলে সুষ্ঠু নির্বাচন ভেরি ইম্পর্টেন্ট। সুষ্ঠু নির্বাচন খুব important। লিডারশিপ আপনি পুলিশ দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। প্রাচী আপা, আপনাদের একজন দর্শক জাতীয় মুস্তাফিজ, পর্যায়ে নির্বাচন, জাতীয় পর্যায়ে গণতন্ত্র নাই, স্থানীয় পর্যায়ে গণতন্ত্র নাই, এবং আমাদের- এই যে বরল এটা কন্টিনিউ করবে। আমাদের একজন দর্শক মুস্তাফিজ উনি বলছেন তনু হত্যা কোন উগ্রপন্থী করেছেন, প্লিজ রোকেয়া ম্যাডাম বলবেন। তনু হত্যার কতজন আসামি ধরতে পেরেছেন, এটি আসলে বেরিসা মাহমুদ্দিন খোকন একটু বলেছেন যে আসলে সব যে উগ্রপন্থীরা করছেন সেটি সেটা তো নয়, আর আসলে কোন পন্থীরা করছে সেটা প্রশাসন যখন ধরতে না পারবে তার আগ পর্যন্ত আমরা তো আসলে বলতে পারি না। মানে আমরাও রাজনীতিবিদদের মতো করে মানে আশঙ্কা করে বা প্রেডিক্ট করে আমাদের বোধহয় সে কথা বলাটা উচিত হবে না। তবে আমি শুধু এইটুকু কথা বলতে চাই যে মানে আগেও আমি যে কথাটা বলেছি, পরস্পরকে দোষারোপের জায়গায় না গিয়ে আপনি যে কথাটা বলছিলেন যে পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন করেছেন, সংস্কৃতি কর্মীরা তাদের মতো আন্দোলন করছে, তো আমরা কখনো মানে বিএনপিকে কখনো আমরা দেখিনি যে এই জনগণের প্রয়োজনের তাগিদে কখনো কোনো কথা রাস্তায় এসে না, বলতে। রাস্তায় এসে না বললেও আজকে কিন্তু রাস্তায় আসার সুযোগ নাই। না, আমি যে কথাটা বলতে চাই, কিন্তু প্রাচী আপা এটি বোধহয় সরকারের blessing ছাড়া এটি বোধহয় একটু জেনারেলাইজেশন হলো এই কারণে, কারণ আজকে বেগম জিয়া যে বিবৃতি দিয়েছেন, আমি জানি না আপনি এটি শুনেছেন কিনা, বেগম জিয়া যে বিবৃতি দিয়েছেন সেটা তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিটি ঘটনা। জুলাস মানান, তার বন্ধুরা রাব্বি তনাকে কুপিয়ে হত্যা, কাশিমপুর কারাগারের সামনে কারারক্ষী, সাবেক কারারক্ষী রুস্তম আলীকে হত্যা এবং তাদের হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির এটার দাবি জন্য জানিয়েছেন আমি তিনি। খুবই সাধুবাদ জানাই, কারণ হেফাজত যখন 13 দফা দিয়েছিল এবং সেখানে নারীদের নিয়ে যে অবমাননাকর দফাগুলো ছিল, সে সময় আমরা দেখেছিলাম বিএনপি হেফাজতকে সমর্থন করেছিল। সেই জায়গা থেকে আমাদের এক ধরনের পুরো বাংলাদেশের সংস্কৃতি কর্মীদের এবং হেফাজতকে তো আওয়ামী লীগ খুব সমর্থনই করছে। তো সেই জায়গা থেকে আমাদের এক ধরনের ক্ষোভের হেফাজতকে জায়গা ছিল। কিন্তু আমরা যদি এই প্রসঙ্গে আসি, আমরা যদি এই হেফাজতকে যখন আওয়ামী লীগ সমর্থন করে তখন আপনারা কেন? না, আমরা সকলের ক্ষেত্রে বলেছি, আমরা কিন্তু সকলের ক্ষেত্রে বলতে চাই যে আমাদের সাধারণ মানুষের বা আমাদের পুরো বাংলাদেশের নাগরিকদের এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী যদি কোনো আদর্শিক উগ্রপন্থীর জায়গা থেকে কেউ আক্রমণ করে, সেই জায়গায় আমরা আসলে সকলের ক্ষেত্রেই সমান রিয়াক্ট করি। যে রিয়াকশনটা আমরা আসলে গণজাগরণ মঞ্চ থেকে দেখিয়েছি, যে রিয়াকশনটা এখনো আমরা আমাদের যার যার জায়গা থেকে দেখাই। আমরা সরকারকেও কিন্তু বলি, প্রশাসনকেও কিন্তু একই কথা বলতে চাই যে প্রত্যেকটি ঘটনার সাথে না আমি সবার কথা এবার কিন্তু সরকার সম্বন্ধে সমালোচনা করা হয়েছে অনেক। আমরা কিন্তু সেই কথাটা এখনো বলতে চাই যে প্রত্যেকটি ঘটনায় সরকারকে তার দায় এড়ানোর জন্য সবচেয়ে বড় জায়গাটি হচ্ছে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জনগণের কাছে সেই প্রকাশটা করা। এবং প্রশাসনেরও সেই একই কথা, প্রশাসনকে প্রমাণ করতে হবে যে প্রশাসন আসলে জনগণের জন্য কাজ করছে। তার একটি প্রমাণ, একটি কাজ, একটি দায়িত্ব হচ্ছে তনু হত্যা থেকে শুরু করে যত হত্যাকাণ্ডগুলো আছে সেগুলো আসলে দোষী ব্যক্তিকে শাস্তি দেয়া। জনাব আব্দুল ওয়াদুদ দ্বারা এর বিকল্প আসলে সরকার বা প্রশাসনের নেই, জনাব আব্দুল ওয়াদুদ এবং তাদের জবাবদিহি করতে হবে জনগণের কাছে। আমি যদি ওই একটু আবার বেরিসা মাহমুদ্দিন খোকনে ফিরে আসি, যে তিনি বলছিলেন যে এত অবৈধ অস্ত্র আছে এবং এইবার আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে এই অস্ত্রের ব্যবহার হতে দেখলাম, এই অস্ত্র তো আসলে কারো বন্ধু না, সব জায়গাতেই এই অস্ত্রের ব্যবহার আসলে সংকটজনক। আপনারা এটিকে আসলে কিভাবে পরে নিয়ন্ত্রণ করবেন? জনাব আব্দুল ওয়াদুদ দ্বারা আপনার নিশ্চয়ই মনে আছে, এমনকি আপনিও আক্রান্ত হয়েছিলেন কয়েকদিন আগে, আপনার সঙ্গে আমার কথা হয়েছিল। এটি নিয়ন্ত্রণ করার উপায় কি? আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলাদেশে জনাব আব্দুল ওয়াদুদ দ্বারা যে আমরা ছোট অস্ত্র যে কথা বেরিয়েছে মাহমুদুল খোকন বলছিলেন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনটি নিয়ে আপনিও আক্রান্ত হয়েছিলেন, এর শেষ কথায় না আসলে খোকন ভাইয়ের এই কথাকে আমিও অ্যাপ্রিশিয়েট করি, বিং এর রাজনীতিবিদ ক্ষুদ্র কর্মী হিসেবে আমি যে দল করি উনি যে দল করুন। আসলে যে অবৈধ অস্ত্রের যে বিষয়গুলো বাংলাদেশের মধ্যে তৃতীয় বিশ্বকরণ রয়েছে সেগুলো অবশ্যই ডাইভ দিয়ে উদ্ধার করা উচিত। সরকারি নিরাপত্তা কর্মীরা কিন্তু অনেক সময় এগুলো কাজ করে, কিন্তু এটা ম্যাসিভ ভাবে করার সুযোগ তারা সবসময় পায় না। এটি সরকারের শক্ত সিদ্ধান্ত থাকলে হয়তো নিশ্চয়ই তারা আরো ম্যাসিভ ভাবে করবে, রাষ্ট্র সিদ্ধান্ত থাকলে এটা করবে, নিশ্চয়ই রাষ্ট্র সেরকম বিষয়গুলো নিবে। আসলে হয় কি স্থানীয় পর্যায়ে লোকাল নির্বাচনগুলো মারামারি নানা ধরনের কারণ থাকে, পারিবারিক শত্রুতা, রাজনৈতিক শত্রুতা, আধিপত্যবাদের শত্রুতা। একটি এসএমএস শুধু পড়ে শোনাতে পারি? আপনি যখন এই কথা বলছেন তখন মোহাম্মদ সোহেল একটি এসএমএস পাঠাচ্ছেন যে স্যার আমার একটি প্রশ্ন, প্রত্যেক এলাকায় প্রত্যেক গ্রামে বিএনপি যারা করছে তাদেরকে মারা কেন হচ্ছে? আর দেশ কি গণতন্ত্র নাকি রক্ত
তন্ত্র বা এরকম কিছু একটা বলছে, আচ্ছা, এইটিকে অ্যানসার করবেন কিনা আপনি যখন বলছেন না, সেটি? এটি শুধু বিএনপিকে মারা হচ্ছে এমনটি কথা না, অথবা বিএনপি আওয়ামী লীগকে মারছে এমনটি কথা না, এমনকি আওয়ামী লীগ বিএনপিও কিন্তু এই আধিপত্যবাদের রাজনীতি অথবা এই লোকাল গভর্নমেন্ট রাজনীতি তারা মারামারি করে, বিশেষ মেম্বাররা করে, পারিবারিক সূত্র করে। এটি নিরসন করা খুবই দুরূহ, যেখানে রাজনৈতিক একটি ঐক্যের জায়গায় আমরা এখনো পৌঁছতে পারিনি, যেটি আমরা পৌঁছার চেষ্টা করছি। বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা যে বারবার আহ্বান যেটা করছে, যেটি আমি সবসময় বলতে চাই, কোন ভাবে রাগ করতে পারে, যে বিএনপি যদি 2014 সালের নির্বাচনে আসতো পরাজয় জয় পরের হিসাব, তাহলে রাজনীতির অস্থিতিশীলতার মাত্রাটা কমতে পারত, এটা আমার বিশ্বাস ক্ষুদ্র না, হিসেবে। যেটি আর আমি হয়নি একটা কথা সেটি বলে বলেছি, তার লাভ আপনি নাই। আমাকে বলছেন আমি আক্রান্ত হয়েছি না, এটি হলো কি একটি দুষ্ট প্রকৃতির আওয়ামী লীগের এক দুষ্ট মানুষ এই ঘটনাটি ঘটিয়েছে, শান্তিপূর্ণ মিছিল অ্যাটাক করেছে, আমি সেখানে যাচ্ছিলাম, ওই দুষ্ট কিছু লোক দিয়ে এই ঘটনা ঘটিয়েছে, সেটি আমাদের দলীয় বিচারাধীন রয়েছে। এটি কোনো মানে কি বলবো, এটি কোনো মানে আওয়ামী লীগ বিএনপির কোনো বিষয় নয়। ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন, আপনার কাছে আসছি একটি অন্য প্রসঙ্গ নিয়ে, যে বিচারক অপসারণ বিষয়ে যে আইনের খসড়া গতকাল মন্ত্রিসভা অনুমোদন করেছে, আজ এ নিয়ে প্রেস ব্রিফিং আইন কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন এই আইনে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। এই নিয়ে আপনার কোনো পর্যবেক্ষণ আছে? আমি একটু জাস্ট শেষ করতে যাচ্ছি, যেটা আমার চাটখিলে গত 23 তারিখ নির্বাচন হয়েছে, বিলিভ মি, ইলেকশন কমিশন থেকে এসপি কে বলেছে, ডিসি কে বলেছে, ইলেকশন অফিসারকে বলেছে, কিন্তু এই নির্বাচনের দিন সবাই অসহায়, সন্ত্রাসীদের নিকট, তারা সবাই সারেন্ডার করলো এবং অস্ত্রবাদরা জোর করে সব পুরো উপচারে ভোট জোর করে নিয়ে গেল। কিছু করার নাই, কারো নিয়ন্ত্রণ নাই এমনটি কিন্তু আমি নর্থ বেঙ্গল দেখছি। সারা দেশে আপনি বলছেন যে আওয়ামী লীগ না, আওয়ামী লীগ জিতার জন্য মানুষ যার কাছে জোর আছে, যার কাছে পাওয়ার আছে, পুলিশ আছে, জিতার জন্য যা করে তাই করছে। কিন্তু আমার একটু কৌতূহল মেটাতো যে আপনি যদি এটা বললেন, বিএনপির যারা নির্বাচিত হচ্ছেন তারা নির্বাচিত হচ্ছেন কিভাবে? না, যারা রেয়ারটাই সেটা হচ্ছে কিভাবে? মানে আপনি যেভাবে বলছেন তাতে তো একজনেরও আসলে আপনি দেখেন, আপনি শুধু রূপগঞ্জে, মানে 10% তো বিএনপি নির্বাচিত হচ্ছেন, তারা ওই যে যেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকতেছে, সেখানে হয়তো মানে ক্রসে বাইরে, সেখানে কি মারামারি হচ্ছে না? মারামারি হচ্ছে, ওরা মারামারি করছে, হচ্ছে একজন বেরোচ্ছে, মানে বিএনপি কে ঠেকানোর জন্য মারামারিটা হচ্ছে না, নিজের মারামারি করছে, বিএনপি কে ঠেকানোর জন্য মারামারি হচ্ছে না ওই এলাকায়, ওই এলাকায় মারামারিটা হচ্ছে। আওয়ামী লীগ মারামারি করছে, বিদ্রোহী আর নিজেরা। তার মানে প্রশাসনকে এরকম নির্দেশ দেওয়া হয় যে বিএনপি কে ঠেকানোর জন্য, মানে এটা কি মনে হয় ওখানে তারা নিজের ব্যস্ত, যে মানে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়, তখন আপনি নির্দেশ আছে যে বের হচ্ছে। তাহলে কেমন হলো? এটা তো একটা কথা হয়ে গেল। আমার নোয়াখালীতে শুনেন, বিএনপির ঘাঁটি নোয়াখালী, নোয়াখালী এই পর্যন্ত 5টা, এটা এখন আর নাই, নাই বলে 5টা উপজেলা হয়েছে, আর ঘাঁটি বলে আর কোনো শব্দ নাই। বিশ্বাস আপনার একটা ইউনিভার্সিটি নির্বাচন জিতে নেই, একটা ইউনিভার্সিটি নির্বাচন জিতে নেই, বিশ্বাস এটা আপনার কাছে? আচ্ছা, সেটা হলো যে মানে কোন না, আমি আপনার কথা বিশ্বাস করছি যেখানে আওয়ামী লীগের জনসমর্থন খোকন ভাই, আমি বাংলাদেশে আমি 10% নাই, আরে দুরু কি ভোটটা নির্বাচনে আপনারা আসিতেছে ভোট হইবে সন্ত্রাস করতে সালে। আচ্ছা, আপনি যেটা বলছেন যে খুব সংক্ষেপে যদি বলেন, আমাদের আসলে ঝগড়া করতে করতে টাইম শেষ হয়ে গেছে, যে বিচারক অপসারণে আইনে খসড়া মন্ত্রিসভা যে অনুমোদন করেছে, সেইটা আপনি দেখেছেন কিনা? এটা আপনি কোনো? আমি দেখেছি, আপনার কাছে দেখেছি, এটা এমনি তো আমাদের বিচার বিভাগ মানে তটস্থ আছে, কারণ এখনো আইন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে, মানে প্রধান বিচারপতির কোনো বিচার বিভাগের সচিবালয় নেই, আইন মন্ত্রণালয় এখনো কাজ জামিন হবে, বিচারপতি দুইটা সিটিং মিনিস্টারকে জরিমানা করে দিলেন, জেল দিয়ে দিলেন, সেটা তো অন্য কিছু, এক্সাম্পল নাকি মন্ত্রিত্ব গেছে, তারা রিজাইন করছে, মন্ত্রিত্ব গেছে, কনসিকুয়েন্স বুঝছে, পৃথিবীর কোন সভ্য দেশ হলে, গণতান্ত্রিক দেশ হলে বহু তাকে তারা রিজাইন করতো, দেশের প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত করতো, কিছুই হয় না, তার গায়েও লাগে না। এটা আমাদের দেশে যা সরকার, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা হলো তো আমাদের বিচার ব্যবস্থা, যে প্রস্তাবিত সংসদ যেটা আইনটার কথা বলছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্বাধীন যে যা আছে স্বাধীনতা বিচারকদের, সেটা শেষ হয়ে যাবে। যেমন 3 জন থাকবে, এর মধ্যে একজন অ্যাটর্নি জেনারেল থাকবে। অ্যাটর্নি জেনারেল কি প্রতিদিন ওরা কোর্টে মামলা করছেন, এই যে হাইকোর্টে মামলা করছেন, প্রতিদিন যে বিচারক ওরা কথা শুনবে না, সরকারের পক্ষে অবস্থান নেবে বা ন্যায় বিচার করবে, অ্যাটর্নি জেনারেল নিজেই আবার তার বিচার করবে, সে না 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 না, সেটা তো উনি তদন্ত করে সেটি রিপোর্ট দিবে, রিপোর্ট আপনি তদন্ত করার কি? কিন্তু খোকন ভাই, এখন যে অবস্থা আছে সেই অবস্থা তো না, এখন যদি অবস্থা যে অবস্থা আছে সেই অবস্থা যদি আপনারা যদি সংশোধনটি না হয়, তাহলে সংশোধনের আগের অবস্থায় থাকলে প্রধানমন্ত্রী তো অপসারণ করে দিতে পারে, আগের অবস্থায় বলছি না, জি আগের যারা ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এখন যেটা আপনি যেটা করছেন, এটা অ্যাটর্নি জেনারেল সেটা ছিল 3-4 জনের হাতে, অ্যাটর্নি জেনারেল কেন আনবেন? মনে শুনেন, আপনি যদি যেটা আনছেন, আপনি তাহলে আপনি
এই সরকারের পরের সরকার আসতে পারে, Right. এর মানে তদন্ত করে যে কোনো বিচার করে দিতে পারে। কোনো আইন, কোনো সংবিধান সংশোধনী, কোনো আইন কিন্তু সময়ের জন্য হয় না, অনেক দূর চিন্তা করে করা হচ্ছে। আচ্ছা। এবং এটা ধরুন এই যে অ্যাটর্নি জেনারেল ভয়ে সবসময় বিচারের তটস্থ থাকবে। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেলের ধমকের ভয় বিটা- হ্যাঁ, তদন্ত করে তার বিরুদ্ধে আমার মনে হয় আমার মনে হয় শুধু তাই না, আপনার যেটা করছে আপনার কনফ্লিক্টিং স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন বিচার- আর্টিকেল 94 সাবজেকশন আমার মনে হয় যে সেটি আপনি পরিষ্কার করেছেন। স্বাধীন বিচার ব্যবস্থার আমরা একটু- কনফ্লিক্টিং, আমরা একটু সাংঘর্ষিক। এবং আমার মনে হয় কিছুই তো নাই, সবই নিশ্চয়ই শেষ। সরকারকে অনুরোধ করবো, আহ্বান জানাবো, আমাদের সুপ্রিম কোর্ট শেষ করে দেন না। আমার মনে হয় যে আমরা একটু রোকেয়া প্রাচিয়াপার কাছে যাই, যে প্রাচিয়াপা আপনার কাছে গণতন্ত্র কিন্তু- নাই, মানবাধিকারও নাই, আপনাদের কাছে কিছুই আবার- নাই। এখন বিচার ব্যবস্থা যা আছে দুর্বল, সেটাকে শেষ করে দিন। আপনার কাছে অনেক দর্শকও প্রশ্ন করছে বিচারকদের ভয় লাগে যে না। আপনাকে আর আমাদেরও কিছু প্রশ্ন আছে যে যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে যে জাগরণ মঞ্চের প্রতিষ্ঠা হয় তা এখন তনু হত্যা, অধ্যাপক রেজাউল হত্যা, শফিক রেহমান গ্রেপ্তার, সামাজিক ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে কিছু কর্মসূচি দিচ্ছে, কথা বলছে। এই বিষয়টি নিয়ে আপনার অবস্থান কি? সরকারের অবস্থান গণজাগরণ মঞ্চের প্রতি কিভাবে বিবেচনা করছেন সেটিও আপনি একটু বলবেন। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকে বাংলাদেশে ফিরলাম। প্রাচিয়াপা, গণজাগরণ মঞ্চের অবস্থান জানতে চাইছিলাম, আপনারা যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন তাতে নিয়ে সরকারের কার্যক্রম আপনারা কিভাবে দেখছেন? আমি আগে একটু স্পষ্ট করি, আমি গণজাগরণ মঞ্চের যে সময় আমরা যুদ্ধাপরাধী বিচারের আন্দোলনটা, আমি একটু হেল্প করি আপনাকে, ওনাদের সবাইকে আনফ্রেন্ড করে দিতে বলছে। আচ্ছা, না আমি আগে আমার এখন অবস্থানটি আমাদের- ক্লিয়ার করি। সেটি হচ্ছে গণজাগরণ মঞ্চ যখন কাদের মোল্লার ফাঁসির সেই সময় থেকে শুরু করে যুদ্ধাপরাধী বিচারের প্রক্রিয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। এই মুহূর্তে আমার প্ল্যাটফর্ম ভিন্ন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের সহ সদস্য সচিব হিসেবে আমি কাজ করছি। কিন্তু গণজাগরণ মঞ্চকে আমি, আপনি যে প্রশ্ন করেছেন সেই জায়গায় আমার মানে স্পষ্ট অভিমত হচ্ছে যে যে কোনো আন্দোলনকে আসলে জনগণের ইচ্ছার প্রতিফলন সেখানে থাকতে হবে এবং জনগণের সম্পৃক্ততা থাকতে হবে। সেই জায়গা থেকে যদি গণজাগরণ মঞ্চ প্রথম থেকে আজকে পর্যন্ত জনগণের প্রয়োজনে আমরা বারবার তাদেরকে দেখতাম বিভিন্ন ইস্যুতে, তাহলে হয়তো আজকের হঠাৎ দু একটা প্রসঙ্গে অতখানি খটকা লাগতো। আমরা বারবার তাদেরকে দেখতাম বিভিন্ন ইস্যুতে, তাহলে হয়তো আজকের হঠাৎ দু একটা প্রসঙ্গে অতখানি খটকা লাগতো না। কিন্তু আমি মনে করি যে বিষয়গুলোতে তারা কথা বলছেন, তনু হত্যা, অবশ্যই এটা খুব প্রাসঙ্গিক, এটা বলা উচিত আমি বলে মনে করি। এই বিষয়গুলোর সাথে আমি সম্পৃক্ততা বোধ করছি। কিন্তু শফিক রেহমানের যে বিষয় নিয়ে আসলে বিতর্কটা তৈরি হয়েছে, যখন কোনো একটি বিষয় আমরা পুরোটা জানি না তখন সে বিষয়ে আসলে মন্তব্য করাটা আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল, যে কোনো সংগঠন, যে কোনো ব্যক্তি বা প্রশাসনের কারোরই উচিত না। সেই জায়গা থেকে আমি আসলে ইমরান এইচ সরকারের ব্যক্তিগত অভিমতকে আমি আসলে এখানে কোনোভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করতে আগ্রহী না। আমার মনে হয় সেটা আমার করা উচিত হবে না। আমি শুধু মনে করি যে গণজাগরণ মঞ্চ না, মন্তব্যের প্রেক্ষিতে যে সরকারের অবস্থান বা সরকারের এটা আসলে সরকারি দলের অবস্থান, সেটা আসলে সরকারি দল সমস্ত বিষয়ের ক্ষেত্রে সরকারি দল যেভাবে অভিমত করছে সেই দায়ভারটা আসলে সরকারি দলের কাছে যাবে। কারণ এই বিষয়টি আসলে প্রমাণের অপেক্ষা করতে হবে আমাদের। যখন প্রমাণ হবে তখন সরকারি দল তাদের দায় মনে হয় কিনা সরকারকে আসলে অসহিষ্ণু মনে হয়, এটা হয়তো আমার কাছে মনে হবে, আপনার কাছে মনে হবে, কিন্তু আসলে প্রমাণ সাপেক্ষে যখন সরকার সেটাকে, আপনার কাছে মনে হয় কিনা? আমার কাছে আসলে মনে হয় যে এই মন্তব্য এখনই না করলেও হতো, মানে অসহিষ্ণু প্রয়োজন ছিল না। কারণ যে কোনো মানুষ যে কোনো বিষয়ে মন্তব্য হয়তো করতেই পারে, না করলেও হয়। জনাব আব্দুল ওয়াদুদ, আমি আবার বিচারক, কিন্তু আমি একটু আগের প্রসঙ্গে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমরা আসলে পুরো বিষয়টি একবারে প্রশাসন পারছে না, রাষ্ট্র পারছে না এই হত্যাকাণ্ডগুলো বিচার করার ক্ষেত্রে। এই বিষয়গুলো যখন অনেক বেশি বলি তখন কিছু কিছু বিষয় বোধহয় আমরা একটু সরে আসি। সেই জায়গাটা হচ্ছে যে আমাদের সমাজে আসলে কিছু ঘটনাগুলো ঘটছে, যে ঘটনাগুলো আমাদের অগোচরে হয়তো অনেক বেড়ে যাচ্ছে। যেমন সামাজিক আদর্শের জায়গাগুলো, সামাজিক মূল্যবোধের জায়গাগুলো, এক একজন মানুষ এক এক মতাদর্শের, সেই মতাদর্শের বিপক্ষে দাঁড়িয়ে যে উগ্র একটি জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে আসলে আমাদের সংস্কার করতে হবে। সেই জায়গায় আমার মনে হয় কি যে আমরা আসলে ফোকাস করছি না। আমরা বারবারই রাজনৈতিক জায়গা থেকে বা প্রশাসনকে দোষারোপ করে আমরা আমাদের জায়গাটাকে অনেক সময় হালকা করার চেষ্টা করছি। সেই জায়গায় আমার মনে হয় যে আমরা আমাদের মতাদর্শগুলোকে যদি একটু ক্লিয়ার করতে পারি সোসাইটিতে এবং সাধারণ মানুষকে যদি একটু সম্পৃক্ত করা যায়, সেটা মনে হয় ভালো হয়। এবং গণমাধ্যমের এক্ষেত্রে আমার মনে হয় একটা ভূমিকা থাকা উচিত। কারণ কে ব্লগার বা কে কোন আদর্শের মানুষ ছিলেন সেটা যখন ফোকাস হয়ে যায় তখন সেই মৃত ব্যক্তিটি কিন্তু একটা দলের গোষ্ঠী, দলের সদস্য হয়ে যাচ্ছেন। উনি নাস্তিক ছিলেন না, উনি আস্তিক ছিলেন, উনি নামাজও পড়তেন, বা উনি একটি পত্রিকার সম্পাদক ছিলেন। ওই পরিচয় যখন থাকে তখন কিন্তু তার মৃত্যুটা
অনেক সময় একটা দল বলছেন যে একটু উনি আমি অন্যরকম ছিলেন, আপনার এই জায়গাগুলো থেকে উঠে বেরিয়ে আসা উচিত। আমি আপনার পয়েন্টটি বুঝতে পারছি জনাব আব্দুল ওয়াদুদ দ্বারা। আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে আপনারা বিচারকদের অপসারণ করার বিষয়টি সংসদের হাতে ফিরিয়ে নিচ্ছেন, সেটি ঠিক আছে, কিন্তু আরেকটি বিষয় সংবিধানে আছে, সেটি খেয়াল করেছেন কিনা, বিচারকদের নিয়োগের ক্ষেত্রেও কিন্তু একটি নীতি অনুসরণ করার কথা বলা আছে যে কি ধরনের বিচারক নিয়োগ করা। আপনারা বিচারক নিয়োগের ক্ষেত্রে কোনো আইন করার ক্ষেত্রে যতটা কোনো উৎসাহ কেন দেখাচ্ছেন না? না আসলে যে কোনো মানে অপসারণের ক্ষেত্রে যতটা উৎসাহ দেখা যাচ্ছে, নিয়োগের ক্ষেত্রে আগে তো নিয়োগ, পরে তো অপসারণ। না, যে কোনো ধরনের অপকাজ যেগুলি হয়ে আছে, যেগুলো ছিল না, যেগুলো পরে করা হয়েছে, সেগুলোকে ক্রমান্বয়ে ফিরিয়ে আনতে হবে। একবারে সবটাই করা যাবে এমনটি না। যে অপকাজগুলো 21, 22, 23 বছর ধরে করা হয়েছে, সেটা 4-5 বছরে সবটাই ঠিক করা যাবে এমনটি না। কারণ আমাদেরকেও জনগণের ম্যান্ডেট, জনগণের ভোট, জনগণের ক্ষমতায়ন আমাদেরকে দেখতে হয়, নানা বিষয় দেখতে হয় সরকার পরিচালনার ক্ষেত্রে। আমি মনে করি, রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে আজকে বাংলাদেশে যারা, না আমি বলি সেটা অনেক কিছু ফিরিয়ে আনা হয়েছে, অনেক কিছু ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেগুলো হয়তো সম্ভব হবে। সংবিধানের যে কি বলে পঞ্চম সংশোধনী, যেটি চরমভাবে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করেছে, বাংলাদেশের রাজনীতি একটা বিরাট ক্ষতি করেছিল, বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্রকে নস্যাৎ করেছিল, সেটিকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করেছি এবং সেটি করা হয়েছে। অনেকগুলো ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে করা হবে। আপনি যেটা বলছেন নিয়োগ প্রক্রিয়া, আমি মনে করি নিয়োগ প্রক্রিয়াকে একটি স্বচ্ছতার মধ্যে সরকার আনবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু বিষয় হলো জনগণের কাছেই কিন্তু জনগণের ক্ষমতাকে দেওয়া। আমরা বলি জনগণ ক্ষমতার উৎস, আসলে কিন্তু জনগণ ক্ষমতার উৎস বলা বলি, আসলে জনগণ ক্ষমতার মালিক, জনগণ ক্ষমতার মালিক। উৎসটা বলা শুরু করেছেন আপনারা রাজনীতিবিদরা ভুলভাবে। আমাদের সংবিধানে আছে জনগণ ক্ষমতার মালিক। এই মালিককে যদি মালিকানার জায়গায় না রেখে যদি বলা হয় যে জনগণের যারা মালিক তারা থাকবে 70 নম্বরের সিরিয়াল, তাদের স্ট্যান্ডার্ড হবে, তো এরকম বিষয়গুলো যখন এসে যাবে, কেউ যখন চাপিয়ে দিবে, তখন জনগণের মালিকরাও খুব জনগণের মালিকের চেয়ে নিচে নেমে আসে। আমি মনে করি সংবিধানকে যদি সার্বভৌম করতে পারি, কেবল সংসদকে যদি সার্বভৌম করতে পারি, ন্যাচারাল অর্থে বাংলাদেশের কিছু জিনিস নষ্ট হয়ে গেছে। সেটি হলো শ্রদ্ধাবোধ, কাস্টম, প্রথা, সব কিন্তু আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়। কিছু প্রথা, 1000 বছরের প্রচলিত প্রথাগুলোকে কিন্তু আমাদের অ্যাডাপ্ট করা উচিত, যেগুলো ছিল একসময় সমাজ থেকে আইনের কখন ছিল কখন নাই, না সেটা অতটা বিশ্লেষণ করতে গেলে আরো সময় নিতে হবে। আমি বলি যারা রাজনীতিকে সবসময় বিরাজনীতিকরণের চেষ্টা করে, তারা জনগণের মালিককে জনগণের মালিকের জায়গায় না রেখে জনগণের মালিককে খাটো করা হয়। আর মালিক হয়ে যারা আসে জনগণের, আমি মনে করি তাদেরও বিবেচনা এবং তাদের বুদ্ধির প্রখরতাকে বিশ্লেষণ করে আসতে হবে যে আমি আসলে জনগণের মালিক হতে যাব, জনগণের প্রতিনিধি হতে যাব। যে রাজনীতি নষ্ট হয়েছে সেই রাজনীতি ফিরিয়ে আনার যে জায়গা, সেটি হলো জনগণের মালিককে ঠিক জায়গায় বসানো। ব্যারিস্টার মাহমুদুল খোকন, আমরা খুব ছোট করে আমরা জানতে চাইবো আপনার কাছে যে মির্জা ফখরুল, শওকত মাহমুদরা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শওকত মাহমুদরা পেট্রোল বোমা হামলা জড়িত, শফিক রহমান অপহরণ হত্যা ষড়যন্ত্রে যুক্ত, এইসব বিষয়গুলি যখন সামনে আসে, সেটা আসলে বিএনপির জন্য কতটা, বিএনপির ইমেজের জন্য কতটা ভালো? আজকে কিন্তু স্টাবলিশ হয়ে গেছে সারা দেশে অনার ফলস কেস, ইনক্লুডিং বেগম খালেদার বিরুদ্ধে তো মামলা হয়েছে, সবই ফলস। আমি বলতেছি ফলস, মানে ফলস। এই মির্জা ফখরুল ইসলাম, উইল ইউ বিলিভ মির্জা ফখরুল ইসলাম মুয়া মারছে, দিতে পারে। আসলে শুনেন, আপনি উনারা বলতেছেন যে নৈতিকতা, সামাজিক অবক্ষয়, নৈতিকতা। আপনি আজকে দেশ সরকার আছে, মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, গণতন্ত্র আছে, নির্বাচন নাই। এখানে নৈতিক অভাব আছে? অভাব নাই এখানে, নৈতিকতার অভাব আছে। মেয়র আছে, কাউন্সিলর আছে, বেশিরভাগ জায়গায় চেয়ারম্যান আছে, মেম্বার আছে, কিন্তু নির্বাচন নাই। না কেন? সংসদ 5 বছরের মাথায় হয়েছে, এটাও 5 বছরের মাথায় হচ্ছে। গ্রাম পর্যায়ে এটা কি যে সরকারের যে অবক্ষয় নয়, এটা সরকারই তো গ্রাম পর্যায়ে এই যে সামাজিক নৈতিক অবক্ষয় ছড়াই দিচ্ছে। গ্রাম পর্যায়ে আজকে জানে সরকারের জনপ্রিয়তা, সরকার একমাত্র অবলম্বন হলো সন্ত্রাস করে বিরোধী দলের জনপ্রিয়তা কেমন আছে? বিরোধী দলের জনপ্রিয়তা কেমন আছে? বিরোধী দলের জনপ্রিয়তা কেমন আছে? নৈতিকতা কোথায়? না, বিরোধী দলের জনপ্রিয়তা কেমন আছে? বিরোধী দলের জনপ্রিয়তা কেমন আছে? সরকার তো সাহস পড়ছে না। বাংলাদেশে একটা ইনকাম নির্বাচন দেখ, সুষ্ঠু নির্বাচন, গোপালগঞ্জে দেখ, অন্য জায়গা বাদ দেন, সুষ্ঠু নির্বাচন দেখ, নিরপেক্ষ নির্বাচন দেখ। যতক্ষণ পর্যন্ত আপনি না জিতবেন ততক্ষণ তো সুষ্ঠু হবে না। আমি সেটা বলছি না, আপনি নিরপেক্ষ নিরপেক্ষ we are not talking about that. কথার কথা বললেন আপনি, উনি প্রবলেম কথা বলতেছেন, আপনি কথা নাকি উনি নিরপেক্ষ দেন, গোপালগঞ্জ দেন না, আপনি সেখানে জিতবেন না, আপনার নিরপেক্ষ নির্বাচন দেন। সারা এগুলো কোথায় নিরপেক্ষতা আমরা সামনে দিতে গেলাম। আজকে শুনেন, আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করছেন, দুদককে ব্যবহার করছেন, বেগম খালেদা জিয়া রাজনীতি প্রতিদ্বন্দ্বী, তার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য। কিন্তু দুদক কিন্তু মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়ার মামলা হাইকোর্টে যেটি
খালাস হয়ে গেছেন উনি উনিটি আবার অ্যাপিলেট ডিভিশনে মামলা করে এটি জীবিত বিচার করেছেন। বিভাগ করছে, দেখ বিচার বিভাগ করছে, এটা করছে। দুদক শীর্ষ সামনে এনেছে। শোন, আরো শীর্ষ পর্যায়ের মামলাগুলো, যেমন সাজেদ চৌধুরীর ছেলে জি। মামলা, জি। সেখানে তো খালাস দিয়ে দিছে, আপিল করে দুদক। না আপিল করেছে, না আপিল করেন আমি জানি না সাজেদ চৌধুরী রোডে যায় না, কিন্তু অনেক আছে, আমি অন্য কোনো বলতে জি, চাই না, বললে আমরা আবার আমাদের দেখা যায় সমস্যা- মামলা হবে। জি, জি। তারা আবার অ্যাগ্রেসিভ হয়ে যাবে আমার জি, বিরুদ্ধে। জি। এখন নৈতিকতা কোথায়? আমাদের নৈতিকতা কোথায়? 10 যেখানে সেকেন্ড সময়। সরকার টিকে আছে পুরো হাওয়ার উপরে। আইন আচ্ছা, শৃঙ্খলা বাহিনী- সরকার- আমি- জনগণের- আমি- জনগণের- চেকের মামলা তো জনগণের ক্ষমতার উৎস। জনগণ ক্ষমতা মালিক, ক্ষমতার জনগণ উৎস। ক্ষমতা মালিক, মালিক, জনগণ মালিক, মালিক, জনগণের কোনো মালিক। কোনো রোল আছে কেন মধ্যে? আমার মনে সেই হয় যে- মালিকের কাছে আইনশৃঙ্খলা ক্ষমতা আনতে বাহিনী- গেলেও তখন আপত্তি করে, এটা হলো আইনশৃঙ্খলা বাহিনী- না 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 ব্যারিস্টার মাহবুবুদ্দিন জনগণের বলছেন যে আপনারা ক্ষমতার আব্দুল মালিককে ওয়াদুদ মালিকানা দিতে গেলেও আমাদেরকে আপনারা শেষ আপত্তি করে করেন, তাহলে কি দিয়েছেন, করবেন? দিয়ে- তাহলে কি সেই এই আপনার ক্ষমতা- এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।